আমার দাদার বাবা ছিলেন জমিদার। জমিদার মানে জমিদারি, হুলস্থুল পর্যায়ের জমিদার। শোনা যায় তার নাকি ইচ্ছে ছিল এই বিস্তীর্ণ গ্রামের পুরোটাই কিনে নেওয়ার। কোনো জমির মালিক যদি তার কাছে জমি বেচতে না চাইতো, তিনি নাকি জোরপূর্বক তার বউ বা মেয়েকে তার বাড়িতে ধরে আনতেন। তারপর রাতভর নির্যাতন চালানোর পর ভোরবেলা তাকে তার বাড়ি ফেলে আসতেন। লোকলজ্জার ভয়ে হোক আর যে কারণেই হোক, সেই ভদ্রলোক পরদিন রাতের অন্ধকারে পরিবার নিয়ে গ্রাম ছাড়তেন। তখন দাদার বাবার বয়স, আর কোনো সমস্যা হতো না তার জমি দখল করতে। আর এত নামকরা মানুষের বিপরীতে মামলা মোকদ্দমা চালানোর মতো সাহস বা অর্থ কোনোটাই গ্রামে কারো ছিল না। এরকম করে নাকি উনি প্রচুর সম্পদ বানিয়েছিলেন। শেষের দিকে নাকি কেউ ভয়ে ওনার মুখের উপর না বলতে পারতো না, পাছে আবার তার মেয়ে বউকে তুলে নেয় যদি। কিন্তু ওই যে কথায় আছে না, পাপের সম্পদ সর্প হয়ে করে দংশন। দাদার বাবা মীর মোতালেব খাঁ এর শেষ জীবন ছিল অত্যন্ত বিভীষিকাময়। তার ছিল 3 ছেলে, মেয়ে ছিল না। 3 ছেলের মধ্যে আমার দাদা ছিলেন বড়। তার 3 ছেলে কম বয়সে বকে গেল। নারী এমন কোনো নেশা ছিল না যা করতো না। মীর মোতালেব খাঁ মাত্র 65 বছর বয়সে কোনো এক অজানা কারণে পঙ্গু হয়ে যান, একদম বিছানায় পড়ে যান। শোনা যায় তার শরীরে এমন হয়েছিল কেউ তার কাছে যেতে পারতো না তার সেবা করার জন্য। এমনকি কোনো দাসী পাওয়া যেত না। ছেলের বউরা মানে আমার দাদি আর তার 2 জা শুধু খাবারটা দিয়ে আসতেন তার ঘরে, আর মাঝে মাঝে তার বাথরুমটা পরিষ্কার করে দিতেন। এছাড়া কেউ তার কাছে যেতে পারতো না। শেষের দিকে নাকি অনেক রাতে উনি চিৎকার করে কাঁদতেন আর বলতেন, আমারে ছাইরা দে রে তোরা, ছাইরা দে, আর মারিস না আমারে, ছাইরা দে। দাদিরা ভয়ে সেদিকে যেতেন না। কে তাকে ধরেছে, কে তাকে মারছে, কিছুই দেখার সাহস ছিল না তাদের। এই সুযোগটা নেয় দাদা এবং তার 2 ভাই জোরপূর্বক তাদের বাবার কাছ থেকে টিপসই দিয়ে একের পর এক জমি তারা নিজেদের নামে নিতে থাকে আর বেচতে থাকে নিজেদের খরচ মেটানোর জন্য। দাদার বাবার নাকি তখন বিছানাতে শুতে ছেলেদের সাপসাপান্ত করতেন। এরপর বিছানায় থাকা অবস্থায় 75 বছর বয়সে মীর মোতালেব খাঁয়ের মৃত্যু ঘটে। মৃত্যুর সময় নাকি তার শরীর একদম নীল বর্ণ ধারণ করেছিল। কেউ কেউ ধারণা করেছিল তাকে বিষ দিয়ে মারা হয়েছে। আবার শরীরে অসংখ্য কালশিটের দাগও দেখা গিয়েছিল। যারা তাকে গোসল করেছে তারা দেখে শিউরে উঠেছিল সেই দাগ, কিন্তু বাড়ির কেউ তাকে বিষ দেয়নি বা মারেনি। তবে এসব কিসের দাগ, সেসব এখনো অমীমাংসিত রহস্য। এই সব কিছু অবশ্য শোনার কথা আমার, এগুলো দাদির মুখে শোনা। আমার জমিদারির কিছুই এখন নেই, 3টা বাড়ি ছাড়া। দাদারা 3 ভাই 3টা বাড়ি দখলে রাখতে পেরেছিল, বাকি সবই প্রায় বিক্রি করে দেন তারা। আমরা নিজেদের ভাগে এই বাড়িটা পাই। আর এই বাড়িতে মীর মোতালেব খাঁর মৃত্যুবরণ করেছিল। বাকি যে 2টো বাড়ি সেগুলো গঞ্জে। দাদার 2 ভাই সেই 2টো বাড়ি নিয়েছে। আমার বাবারাও 3 ভাই। আমার বাবা মীর মোশাররফ খাঁ সবার বড়। আমরা 2 বোন। আমার বড় বোন সাজ আর আমি সাজ। দুজনের নাম অনেকটা একই, আমরা দেখতে অবিকল একই। সবাই ভাবে আমরা বুঝি যমজ, আসলে তা না। আমার আপা আমার চেয়ে বছর 4 বড়। আমাদের স্বভাবও এক ভিন্ন। আমার আপা ভীষণ শান্ত, একদম মুক্তের মতো স্নিগ্ধ। সারাদিন গল্পের বইতে মুখ গুজে থাকে। ভীষণ মেধাবী আপা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়তে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা চাননি তার মেয়েরা কেউ বাড়ির বাইরে যে হলেও থেকে পড়াশোনা করুক, জমিদারি নিক। কিন্তু বাবা চাচাদের জমিদারি মন মানসিকতা কমেনি। আর আমি ভীষণ অশান্ত আর ফাঁকিবাজ মেয়ে। পড়াশোনার ধারে কাছে যাই না, ভালো লাগে না। সারাদিন গাছে গাছে উঠে পেয়ারা কাঁচা আম পারি, বাড়ির সাথে লাগোয়া বিশাল পুকুরে সাঁতার কাটি, বাড়ির ছোট ছেলেমেয়েগুলোকে নিয়ে গোল্লাছুট কানামাছি লুকোচুরি খেলি। কিন্তু সবাই এই বাড়ির গণ্ডির মধ্যে। এই নিয়ে বাবা চাচাদের কম ঝগড়া হয়নি। প্রায় আমাকে নিয়ে সালিশে বসে। মেজো চাচা দাড়ি চুলকে বলে, মা সাজ, জমিদার বাড়ির মেয়ে হয়ে তোমার এই আচরণ একেবারেই ভালো লাগে না আমাদের। তুমি তো ছোট না, যথেষ্ট বড় হয়েছো। তোমার বোনকে দেখো কত শান্ত ভদ্র, আর তুমি। না না সাজমা, এ খুব অন্যায়। আমার মেজো চাচার গঞ্জে চালের আড়ত আছে। শোনা যায় গঞ্জে মীর মোস্তফা খায়ের মতো ধূর্ত চাল ব্যবসায়ী আর একটাও নেই। লোকে আড়ালে তাকে শিয়াল বলে ডাকে এই ধূর্ততার জন্য। এগুলো সবাই আমাকে দাদি বলেছে। দাদি সারাদিন বিছানায় শুয়ে বসে কিভাবে বাইরে এত খবর জানে, সে এক বিস্ময়কার। আমার বাবা মীর মশাররফ খায়ের গঞ্জে ব্যবসা, কাফনের ব্যবসা, আতর তসবি, এসবের ব্যবসা তার। আবার মেজো চাচা যতটা ধূর্ত ততটাই বোকা আর সহজ সরল আমার বাবা। তার ব্যবসা সারা বছরই মন্দা থাকে। তার দোকানে কোনো দিন একটা মাছিও ওড়ে না। তবু সে সবসময় এমন একটা ভাব ধরে থাকে যেন সে বিশাল ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। মেজো ভাইয়ের কথায় সেও মাথা নাড়ে। হ্যাঁ সাস, তোমার মেজো চাচা ঠিক বলেছেন। তোমার এখন এই দস্যিপনা থামানো উচিত। আজ
আজ বাদে কাল তোমাদের বোনের বিয়ে হবে, এরপর তো তোমাদের কথা আমাদের চিন্তা করতে হবে। এভাবে কতদিন চলবে? আমার ছোট চাচা একজন চিত্রশিল্পী, কোনো নাম ডাক নেই, তারপর তার ভাবটা এমন যে সে যেন লিওনার্দো দা ভিঞ্চি। সবসময় বাবরি চুল রাখবে, এলোমেলো ময়লা জামাকাপড় পরবে, আর ইয়া বড় এলোমেলো দাড়ি। বাবা আর মেজো চাচা অনেক বলেও তাকে ঠিক করতে পারেনি। পারিবারিক সালিশে যে কোনো কথা তেমন বলে না, শুধু দুই ভাইয়ের কথার সাথে মাথা দোলায়, আর খুব বেশি প্রয়োজন পড়লে মিনমিন করে বলে যথার্থ বলেছেন। যথার্থ। আমি একটা ছাই হারি, তা দেখে মেজো চাচা আরও রেগে যান। সাজ, তোমাকে আমরা কিছু কথা বলছি, তুমি কানে নিচ্ছ না? আমার তখন খুব ঘুম পাচ্ছে, চোখ পিটপিট করে বললাম, চাচা আপনি একটা কথা জানেন? কি কথা? আপনি হাত দিয়ে চেপে ধরে নিঃশ্বাস আটকে রাখতে পারবেন না, তখন নাক দিয়ে কোনো ঘ্রাণ পাবেন না। আবার চোখে হাত দিয়ে চেপে চোখ বন্ধ করতে পারবেন না, কিন্তু কানে না হাত দিয়ে কান বন্ধ করার কোনো সুযোগ নেই। কানে হাত না দেওয়া পর্যন্ত সব কথা আপনাকে শুনতে হবে। মেজো চাচা দাঁতে দাঁত চেপে বলেন, তো এই কথা এখন বলার মানে কি সাজ? এই যে আপনি বললেন আমি নাকি আপনার কথা নিচ্ছি না, আপনি কি আমাকে একবারও কানে হাত দিতে দেখেছেন? মেজো চাচা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। দেখেননি তো? এখানে কেউ দেখেনি, তাহলে আমি কিভাবে আপনার কথা কানে নিলাম না? ছোট চাচা মনে হয় অন্য খেয়ালে ছিল। আমি কথা শেষ করার সাথে সাথে আমার দিকে ফিরে বলেন, যথার্থ বলছিস, যথার্থ। আমি ফিক করে হাসলাম। মেজো চাচা চিৎকার দিয়ে বলে, দেখেছো ভাইজান, দেখেছো কত বড় বেয়াদব হয়েছে তোমার ছোট্ট মেয়েটা? বাবা রাগি চোখে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি সেদিকে পাত্তা না দিকে ছোট চাচাকে বললাম, আজ কি কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকলে চলবে চাচা? দেখি তো। ছোট চাচা অপমানিত বোধ করলেন, ফুসফুস করে বললেন, তুই আসলে বেয়াদব রে সাজ। আমি রিনঝিন শব্দে হাসতে হাসতে দাদির ঘরের দিকে দৌড়াই। আমার ঝমঝম নুপুর বাজতে থাকা সারা মহল জুড়ে। দাদি কি করো? দাদি হামান দিস্তায় পান বাড়ছিল, আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, আয় এটা দিয়ে তোর মাথায় একটা বাড়ি দেই। এত দুষ্টুমি বুদ্ধি আসে কোথা থেকে তোমার? আমি যাই দাদির কোলে শুয়ে পড়ি। দাদির শরীর থেকে একটা মিষ্টি একটা গন্ধ আসে, একটা পান জর্দা এসব মিলিয়ে একটা গন্ধ, বড় ভালো লাগে। দাদি, তোমার মেজো ছেলেটাকে কি দত্তক এনেছিলে? দাদি আপন মনে হাসতে হাসতে পান বাড়তে থাকে। সবসময় এরকম তেতোই থাকে, যেন মাথাটা একটা গরম তাওয়া নিয়ে ঘুরছে। তোমার এই মেজো ছেলের পরামর্শে বাবা আপাকে বাইরে পড়তে যেতে দিল না। বাবাকে তো পুরোপুরি হাতের পুতুল বানিয়ে রেখেছে। উনি যা বলেন বাবা তাই শুনে। এখন কি আর আগের যুগ আছে দাদি, তুমি বলো? এখনকার মেয়েরা বাইরে যেয়ে পড়াশোনা করছে, এমনকি দেশের বাইরেও যেয়ে পড়ছে। আপনার মনটা সারাদিন খারাপ থাকে। কত স্বপ্ন দেখেছিল আপা বিশ্ববিদ্যালয়ে পড়বে, বড় চাকরি করবে, কিছুই হতে দিলেন না উনি। কিছু বললেই বলে জমিদার বাড়ির মেয়েরা অমুক করে না, জমিদার বাড়ির মেয়েরা তমুক করে না, জমিদারের জও বাঁচায় রাখতে পারেনি, আবার বড় বড় কথা। ভারী রাগ লাগে আমার। দাদি তখন আপন মনে হেসেই চলছে। আমি রাগ করে উঠে বললাম, দাদি তোমাকে কিছু বলছি না আমি? শুনেছি তো, আমি তো আর কান চেপে রাখিনি, দেখছিস তো আমাকে কানে হাত দিতে। আমি হাসবো না করে হেসেই দিলাম। আমার দাদি ভীষণ রসিক মানুষ, আমার কথা আমাকেই ফিরিয়ে দিছে। শোনো সাজদাদু, তোর মেজো চাচা অনেকটা আমার শ্বশুর মানে মীর মতলব খায়ের মতো হয়েছে। আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে আসি তখন দেখতাম কি প্রতাপের সাথে চলতেন মানুষটা। মানুষকে মানুষ বলে মনেই করতেন না, সবাইকে হাতের পুতুল বানিয়ে রাখতে চাইতো। তোর মেজো চাচা হয়েছে তেমন। তিনি জমিদার ছিলেন, প্রতিপত্তি ছিল, সে এগুলো করতে পারতো, কিন্তু তোর বাপ চাচাদের তো কিছুই নেই, তাই বাইরে কারোর সামনে তোর চাচা এগুলো দেখাতে পারে না। তোর বাপ আর তোর ছোট চাচার উপর এসব প্রয়োগ করে। আমি কিছু বলতে যাব তার আগেই দরজায় এসে মা দাঁড়ায়। সাজ এদিকে আসো। দাদি মিষ্টি করে হেসে বলল, তোর মা তোকে এখন বকবে, এখানে এলি কেন? মাঝে মাঝে বেশ অবাক লাগে আমার। বাড়িতে আনাচে কোনাচে কী হচ্ছে দাদি সব কিছুই জানে কিভাবে? এই যে দাদির ঘরে আসলে যে মা আমাকে বকা দেয়, এটা দাদি কিভাবে জানলো? কোনো একটা অজানা কারণে মা দাদিকে পছন্দ করে না। শুধু মা নয়, আমার বাকি যে দুজন চাচি আছে কেউই দাদিকে পছন্দ করে না। সবাই দাদিকে একটু এড়িয়ে চলে। নিহাত আমার চাচা বাবারা মা বলতে পাগল, তাই সরাসরি তাকে কিছু বলতে পারে না, বরং সামনাসামনি দাদির সাথে সবাই বেশ মিষ্টি করে কথা বলে, তার সেবা করে। কিন্তু দাদি কিভাবে যেন বুঝে ফেলেন মায়েদের মনের কথা। আমি কিছুটা হেসে দাদির কথা উড়িয়ে দেই। কি যে বলো না দাদি, তোমার ঘরে আসলে মা কেন বকবে? এই যে আর সারাদিন পড়তে বসিনি, তাই নিয়ে নিশ্চয় বকাবকি করবে। দাদি শুধু হাসেন, নিজের মনে কিছু বলেন না। আমি দাদির হামানদিস্তা থেকে এক খাবলা পান নিয়ে ছুট লাগাই। দাদি পেছন থেকে চিৎকার করতে থাকেন, এই লক্ষ্মী ছাড়া দুষ্টু মেয়ে, আমার পান দিয়ে যা, দিয়ে যা বলছি। কে শুনে কার কথা? আমি ততক্ষণে পান মুখে পুরো দৌড় দিয়েছি। দাদি হামানদিস্তায় পেশা পান এত মজার, বারান্দার মূর্তির মতো মা দাঁড়িয়েছে। এখানে অল্প আলো আসে, সন্ধ্যার পর তো একেবারেই অন্ধকার এদিকটা। তোকে কতবার বলছি দাদির ঘরে যাবি না, কানে যায় না কোনো কথা তোর? মা, সে তো বাইরের কেউ না, আমার দাদি।
তার ঘরে গেলে অসুবিধাটা কোথায়? তোমরাই বা এমন করো কেন তার সাথে? তুই ছোট মানুষ, তুই এত কিছু বুঝবি না। তোকে মানা করলাম, ওই পাগলা বুড়ির ধারে কাছে যাবি না তুই। এরপর যদি যাস একদম হাত পা ভেঙে রেখে দিব তোর। আর যাই বলো মা, তুমি দাদিকে পাগল বুড়ি বলবে না, কোনোদিনও বলবে না। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক ছুটে নিজের ঘরে চলে আসি। এই ঘরটা দোতলার সর্বদক্ষিণ দিকের ঘর। ঘরটা আমার আর আপার দুজনের। ঘরের দুই পাশে দুটো বিশাল পালঙ্ক, একটায় আমি থাকি, একটায় আপা। ঘরে ঢুকে দেখে আপা খুব মনোযোগ দিয়ে কি একটা বই পড়ছে, তার কোমর ছড়ানো লম্বা চুলগুলো ছাড়া। আপা দেওয়ালের দিকে মুখ করে বসেছিল, আর ঘরের ঢোকার দরজায় আপা পিছনে। আমি কোনো শব্দ করে ঢুকিনি, কিন্তু আপা তা সত্ত্বেও বুঝে ফেললো আমি এসেছি। শান্ত স্বরে আপা বলল, একটাও শব্দ করবি না সাজ, আমি একটা গুরুত্বপূর্ণ বই পড়ছি। আপার এসব আচরণে আমি আর অবাক হই না। আপা যেন নিঃশ্বাসের শব্দও শুনে বুঝে ফেলে যে কে এসেছে। এ বাড়িতে দাদি আর আপা দুজনের আচরণ বড্ড রহস্যজনক লাগে আমার। মাঝে মাঝে দুজন দাদির ঘরের দরজা আটকে ঘন্টার পর ঘন্টা কী সব যেন আলোচনা করে। ওইসব ঘরে কারো ওই ঘরের আশেপাশে যাওয়া নিষেধ। আমি একবার গিয়েছিলাম, বদ্ধ দরজার ভিতরে দাদি কিভাবে যেন বুঝে ফেলেছে যে আমি আছি এখানে। হাসতে হাসতে দাদি বলল, সাজবুড়ি, এখন যাও এখান থেকে, সময় হলে তোমাকে সব জানানো হবে। সেদিন রাতে কেন জানি আমি ভীষণ জ্বর এসেছিল। এরপর থেকে আমি আর তাদের ব্যাপারে নাক গলাই না। আমি পা টিপে টিপে হেঁটে আপার পিছনে যে দাঁড়াই, আপাকে পিছন থেকে জড়িয়ে ধরি। আমি জানি আপা এই কাজটায় খুব বিরক্ত হয়, কিন্তু আপাকে বিরক্ত করতে আমার অনেক ভালো লাগে। কিন্তু আজ আমাকে অবাক করে দিয়ে আপা একটুও বিরক্ত হয় না। আমার হাত ধরে টেনে এনে আপার সামনে বসায়। আমার মুখটা দেখে একটু চমকে উঠি আমি। ওর ফর্সা মুখটা কেমন লাল হয়েছে, যেন ভীষণ রেগে আছে কারো উপর। আপার কোলের উপর একটা বই। সাজ, আমার একটা উপকার করবি? কি উপকার আপা? আগে বল করবি? আচ্ছা করব, কিন্তু আগে বলবি তো কি ব্যাপার, কি উপকার? শোন, তোর কাজ হলো বাবার কাছ থেকে তেতলার চাবি সংগ্রহ করার। এরপর ওটা আমাকে ধর, ব্যাস তোর কাজ শেষ। আমি আঁতকে উঠি। আমার তেতলায় যাওয়া নিষেধ, শুধু আমার না, এবারে কারোই তেতলায় যাওয়ার অনুমতি নেই। আমাদের দাদা তার জীবনদশায় এই নিয়ম করে যান। তখন থেকে আমার বাবা চাচারা এই নিয়ম মেনে চলেন। আমরা এতগুলো মানুষ নিচতলা আর দোতলা ঘরগুলোতে থাকি। বাড়ির মানুষ যতই বাড়ুক, তেতলায় যাওয়া আমাদের নিষেধ। এমনকি তেতলার বাড়ি বাতি জ্বালানো নিষিদ্ধ এই বাড়িতে। পুরো বাড়ি আলোময় ঝলঝল করলেও শুধু তেতলা থেকে একদম শুনশান, শুনশান নিস্তব্ধ। দাদির কাছে শুনেছি মীর মোতালেব খাঁ তেতলায় কোনো একটা ঘরে মৃত্যুবরণ করেন। শুধু তাই না, তার জীবনের শেষ বছর, সেদিন থেকে তিনি পঙ্গুত্ব ধারণ করেন, সেদিন থেকে তিনি তেতলায় থাকতেন। কিন্তু নির্দিষ্ট কোনো ঘরে তার মৃত্যু হয়েছে তা কেউ জানে না, কারণ তাকে তেতলার বারান্দায় একটা গ্রিলে ঝুলন্ত ঝুলতে দেখা গেছিল। যেদিন তিনি মারা যান, তার আগে তিনি তার বড় ছেলে মানে আমার দাদাকে ডেকে তিনি বলেছেন, এই বাড়িটা তুমি নিও, এটা তোমার, আর কোনো ভাইকে দিও না। আর আমি যে ঘরে মৃত্যুবরণ করব, সে ঘরে তুমি আর তোমার কোনো বংশধরকে আসতে দিও না। তোমার বংশধর বাদে আর কেউ আসলে সমস্যা নেই, কিন্তু এই পরিবারের রক্ত যাদের শরীর আছে তারা যেন ও ঘরে না আসে। যদিও মীর মোতালেব খাঁ পঙ্গু ছিলেন, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার এটাই যে তাকে প্রতিদিন সকালে এক এক দিন তেতলার একেক কক্ষে পাওয়া যেত। তিনি কাউকে কোনোদিন বলেননি কিভাবে এটা হতো। যদিও তার শরীরের দুর্গন্ধের জন্য কেউ তার আশেপাশে যাইতে চাইতো না। এত কথা শোনার সময় কোথায়? আর আজ এই কারণে কেউ জানে না তার মৃত্যু কোন কক্ষে হয়েছিল। নাকি আদৌ কোনো কক্ষে হয়েছিল, নাকি বারান্দায়। আমার দাদার উপর তার বাবার খুব রাগ ছিল। শেষ দিকে দাদা তার ভুল বুঝতে পেরেছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জমিদারির কিছুই আর বাকি ছিল না তখন বলতে গেলে। তাই তিনি তার বাবার শেষ কথা রাখতে আমার বাবা চাচাদের এই হুকুম করে গিয়েছেন, যেন এই বাড়ির কোনো বংশধর তেতলায় না যায়। আমার ভীতু বাবা চাচারা আরও এক কাঠি সরেস। তারা পুরোপুরি বন্ধ করে দিয়েছে তেতলার সিঁড়ির রাস্তা, যাতে শুধু এ বাড়ির লোকে নয়, কেউ উঠতে না পারে। আপা, তুই কি পাগল হলি? তেতলার চাবি আমি কোথা থেকে পাবো? তুই তো জানিস সব। আপা চোখের ভারী চশমা ফ্রেমের চশমাটা খুলে ওড়নার কোনা মুছতে মুছতে বলল, তুই কিভাবে আনবি সে তুই জানিস। তোকে একটা উপকার করতে বলছি, তুই করবি। আমি তো জানি না কিভাবে আনবি। আমার আপা শান্তশিষ্ট হলো ভীষণ জেদি, যা বলবে তাই করতে হবে। তা তুই যা, বাবাকে যেয়ে বল, দেখি কেমনে আনতে পারিস। আমি বিড়বিড় করে বলতে থাকি, কিরে কিছু বলছিস? তুই দাদিকে যেয়ে বল আপা, দাদি কিছু করতে পারে কি না। এমনিতে আমাকে নিয়ে রোজ রোজ সালিশি বসে বাড়িতে। দাদির হাতে যদি এই চাবি থাকতো, অনেক আগে আমি যেতে পারতাম। দাদা অনেক কিছু বুঝে দাদিকে এই চাবি দিয়ে যাননি, বাবাদের দিয়ে গেছেন। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না আপা। আর আমরা তো এই বাড়ির মেয়ে, মীর মোতালেব খাঁয়ের রক্ত আমাদের শরীরে। আমাদের তো ওখানে যাওয়া ঠিক হবে না আপা।
খাবারের কোনো বংশধর ওখানে যেতে পারবে না, জানিস না? আপা হাসে, সারা শরীর দুলিয়ে হাসে। আপার হাসি দেখে কিছুটা ভড়কে যাই আমি। কেমন যেন গা ছমছমে একটা হাসি দেয় আপা। শোন শ্বাস, আমাদের চারপাশে অনেক কিছু হয় আমরা জানি না, দেখতে পাই না। আমাদের যা বোঝানো হয় আমরা তাই বুঝি, যা দেখানো হয় আমরা তাই দেখি। আমাদের নিজেদের মস্তিষ্ক নেই, আমাদের নিজেদের চোখ নেই। আমরা কেন সব নিজেরাও বুঝে দেখি না বলতো? আপার কথা কিছুই ঢুকছে না আমার মাথায়। কি বলছে আপা এসব? এর আগেও মাঝে মাঝে আমি দেখেছি তেতলায় যাওয়ার জন্য আপার অস্থিরতা, কিন্তু আজ মনে হচ্ছে আপা বুঝে আজকে ওখানে যেয়েই ছাড়বে। আমি কিছুটা সহিষ্ণু হয়ে বলি, কিন্তু ওখানে তোকে আমি একা যেতে দিব না, আমি চাবি আনার ব্যবস্থা করবো, কিন্তু একটা শর্ত আছে, আমি তোর সাথে যাব। আপা চশমাটা আবার চোখে দিয়ে বলল, না তুই যাবি না, তুই দোতলাতে থাকবি, কারণ আমার যদি কিছু হয় তুই যে অন্যদের খবর দিতে পারবি। দুইজনে বিপদে পড়লে তখন বাড়ির লোকদের কে খবর দিবে? আমার বুকটা ধক করে ওঠে। বিপদ? কিসের বিপদ? যদি বিপদের আশঙ্কাটা থাকে তবে আপা কেন যেতে চায় সেখানে? আপা আমার খুব ভয় করছে, কিসের বিপদ হতে পারে? এত কথা বলতে ইচ্ছা করছে না সাজ, যদি পারি চাবিটা এনে দে। আজ অমাবস্যা, আলো নেই বাইরে, এটাই সুন্দর সময়, না হলে আবার পরের অমাবস্যার জন্য অপেক্ষা করতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা, কেউ যেন না জানে চাবির কথা। পারলে চুরি করে আনবি বাবার কাছ থেকে। বাবার ঘরের কাঠের আলমারির ডান দিকের কোণে একদম উপরে একটা রূপোর বাক্স আছে, সেই বাক্সের মধ্যে চাবি আছে এক গাছা, রূপোর তৈরি চাবি, ওটাই তেতালা। কিন্তু রূপার বাক্সটার চাবি কোথায় আছে এটা তোকে খুঁজে বের করতে হবে। আমি ঢোক চেপে আপার দিকে তাকাই। কি বিপদে পড়লাম? বাবাকে একটু ভয় পাই আমি। বাবার থেকে বেশি ভয় পাই মেজো চাচাকে। মেজো চাচা আমাকে কখনো অনেক বকে না, মারে না, কিন্তু কেন জানি মাঝে মাঝে তাকে বেশ ভয় পাই আমি। বাবা জানতে পারলে নিশ্চয়ই মেজো চাচাকে জানাবে। এ কি বিপদে পড়লাম! আপাকে কি ওখানে যেতে দেওয়া ঠিক হবে? একবার কি দাদির সাথে কথা বলে নেব? কিন্তু আমার কথা শুনে তো মনে হয় দাদি সবাই জানে, আর এটা হয়তো দাদিরে বুদ্ধি। অস্বস্তিতে ঘাম ঝরতে থাকে। আমি পা টিপে টিপে বাবার ঘরের সামনে যেয়ে দাঁড়াই। মা বিছানা গোছাচ্ছে ঘুমানোর জন্য, আর বাবা পাশে একটা বিশাল চেয়ারে বসে পা দোলাচ্ছে। আমি সাথে সাথে দরজার পাশে লুকিয়ে পড়লাম। আমি চাই না আমাকে বাবা মা কেউ দেখে ফেলুক। আচ্ছা রেনু, মেয়েদের ব্যাপারে কি ভাবছো? মা ভুরু কুচকে বাবার দিকে তাকিয়ে বলল, মেয়েদের ব্যাপারে আবার কি ভাবো? কি আশ্চর্য, মেয়েরা বড় হয়েছে, তাদের বিয়ে শাদী দিতে হবে না? জমিদার বাড়ির মেয়েদের এত দেরি করে বিয়ে হয় না। মা বাবার সামনে এসে দাঁড়ালেন। বাবার মুখটা এখন দেখতে পাচ্ছি না আমি। জমিদার বাড়ি করবেন না, আপনারা জমিদার না। বড় মেয়েটা পড়াশোনা ভালো, তাকে পড়াশোনাটা করতে দিলেন না। কলেজ গণ্ডি পার হতে না দিয়ে হাত হতে ঘরে বসিয়ে রাখলেন। এখন আবার বিয়ের তোড়জোড় শুরু করছেন। এসব কার বুদ্ধিতে করেন আপনি? আমি জানি না। বাবা উঠে দাঁড়ালেন, একটু রাগি রেগি করে বলেন, কার পরামর্শে? আপনার মেজো ভাইয়ের পরামর্শে। তার দুটো ছেলে, আমার তো একটাও ছেলে নেই। তারপরেও আমার মেয়েদের নিয়ে তার হিংসার শেষ নেই। আর আমি কি ঘর করি যার সাথে, তার কথা আর কি বলবো? মেয়েদের বাপ হয়ে মেয়েদের সর্বনাশ কিসে হয় বোঝে না। বাবা একটু চুপ হয়ে যান। এটা সত্য, কোনো এক অদ্ভুত কারণে মেজো চাচা চান না আমরা পড়াশোনা করে অনেক বড় হই। অথচ তিনি ইতিমধ্যে টাকা জমানো শুরু করছেন তার ছেলেদের বাইরের দেশে পড়তে পাঠাবে বলে। কিন্তু বাবাকে সবসময় কুপরামর্শ দিতে থাকেন। এই বিয়ের বুদ্ধি তারই দেওয়া, বুঝতে পারছি। মা একটু থেমে আবার বললেন, আমার দাদা শ্বশুর এই বাড়ির নাম সাজবাতির সাজবাড়ি রেখেছেন। যেহেতু নিজের মেয়ে হয়নি, তাই আমার শ্বশুরকে বলে গিয়েছেন এ বাড়ির বড় যে দুই মেয়ে হবে তাদের নাম রাখতে হবে সাজ আর সাজ। আপনার মেজো ভাই তো কম চেষ্টা করেনি আমাদের আগে নিজেদের সন্তান নিতে। এমনকি প্রথম কন্যা সন্তান আমার গর্ভে থাকতে কে মেরে ফেলেছিল। আপনি সব জেনেও আপনার মেজো ভাইয়ের অন্ধভক্ত হয়েছেন। তারপরে তো আমার মেয়েদের নামে এই বাড়ি হয়েছে, আর এটাই ওনার যত হিংসার কারণ। বাবা এখন একদম চুপ করে আছে। এটা সত্যি, আপা হওয়ার আগে এক মায়ের সন্তান গর্ভে মারা যায়, কিন্তু সেটা ইচ্ছাকৃত করা হয়েছিল কাজ। মায়ের বাথরুমে অনেক সাবানের ফেনা ছড়িয়ে রাখা হয়েছিল, যদিও এখনও জানা যায়নি কে এই কাজ করছে, কিন্তু মায়ের ধারণা এটাই মেজো চাচারই কাজ। দাদি অবশ্য এই বিষয়ে কিছু বলেন না, শুধু আপন মনে হাসেন। মায়ের গর্ভে যখন মায়ের প্রথম বাচ্চা মারা যায় তখন ছিল মায়ের 8 মাস। মেয়েটা নাকি ভুবন ভোলানো সুন্দর হয়েছিল, কিন্তু মৃত। মেজো চাচা জানতেন না ছেলে হবে কি না মেয়ে হবে। তারপরেও তিনি এই কাজ করেছিলেন বলে মা মনে করেন। বাবা আর কথা বাড়ালেন না। মা খানিকটা রাগে গজগজ করতে করতে লাইট অফ করে শুয়ে পড়লেন। আমার দাদির বয়স হওয়া আর কিছুটা অসুস্থ হওয়া, তার ছেলেরা কখনো নিজেদের ঘরের দরজা আটকে ঘুমায় না। হঠাৎ করে দাদি যদি তাদের ডাকে দেন রাতে, তারা যেন শুনতে পায়। তবে এই জিনিসটা আমার বেশ লাভ হলো। এখন আমি ঘরে
যেতে পারবো না। কিন্তু এখন ঢোকা যাবে না। বাবা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু মায়ের তো ঘুম এত তাড়াতাড়ি আসে না। মায়ের ঘুমটা ভীষণ পাতলা। আমি দরজার বাইরে মায়ের ঘুমের জন্য অপেক্ষা করছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুৎ অপচয় রোধের জন্য মেজো চাচা রাতে ঘুমানোর সময় বাড়ির সব লাইট অফ করে দেন। বাবার ঘরের সামনে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি ঠায় দাঁড়িয়ে থাকি। এদিকে ভিতর ভিতর খুব একটা উত্তেজনা। আমি কি কাজটা ঠিক করছি? আপাকে চাবিটা দিলে তো আপা তেতলায় চলে যাবে। যদি সেখানে কোনো বিপদ হয় আবার? আবার রূপার যে বাক্সটার কথা আপা বলল, সেই চাবি বা পাবো কোথায়? উত্তেজনায় আমি কাঁপতে থাকি। কতক্ষণ এভাবে অপেক্ষা করছি। হঠাৎ বারান্দায় কারো ছায়া দেখে চমকে উঠি আমি। কোনোমতে তোতলাতে তোতলাতে বললাম, কে ওখানে? কে ওখানে? আচমকা ছায়াটা সরে গেল দরজার সামনে থেকে। আমি ঠক ঠক করে কাঁপছি। যত দোয়া দরদ পড়ি, সব পড়ার চেষ্টা করি, কিন্তু মনে পড়ছে না কিছু। আমি যে ছুটে নিজের ঘরে যাব সে সাহসটুকু পাচ্ছি না। নিকুচি করছে চাবির। আপা যা বলুক, আমি এখানে আর কিছুক্ষণ বসে ভয়ে অজ্ঞান হয়ে যাব। মিশমিশে কালো লম্বা একটা ছায়া। এমনিতে এ বাড়ি নিয়ে মানুষের জল্পনা কল্পনায় শেষ নেই। স্কুলে শুনছি সবাই বলে এখনও নাকি মীর মোতালেব খায়ের আত্মা এই বাড়িতে ঘোরাঘুরি করে। আমিও যদি সারাদিন অনেক দস্যিপনা করে বেড়াই, কিন্তু আমি খুব ভীতু কিসিমের। যদিও এখনও এসব কিছু আমরা দেখি না। তারপরে কি দরকার? আমি বুক ফুঁয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। অনেক কষ্টে আয়তর কিছু মনে করলাম। আস্তে আস্তে পড়তে পড়তে এক পা দুই পা করে বাবা মায়ের ঘরের সামনে থেকে সরে গেলাম। এরপর ভোঁদড় এক দৌড়ে ঘরে চলে আসলাম। এসে দরজাটা দম করে বন্ধ করে দিলাম। পাশের টেবিলে রাখা জগ থেকে ঢকঢক করে পানি খেলাম এক জগ। এখনো হাঁপাচ্ছি। বুকের মধ্যে মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটা করছে। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে আপা। কিছু একটা আন্দাজ করার চেষ্টা করছে। এ কোন অসভ্য সাজ! জগের থেকে গ্লাসে পানি ঢালবি না? জগের ধরেই পানিটা খেয়ে নিলি। আর এরকম হাঁপাচ্ছিস কেন? চাবি আনতে পেরেছিস? আমার ভীষণ রাগ হয় আপার উপর। দেখছে আমার এই অবস্থা, এখনো চাবি চাবি করে যাচ্ছে। এতই দরকার তুই যা না আনতে। আমি রাগ করে অন্যদিকে ফিরে বললাম, আনতে পারিনি, এখন কি করব? তেতলার তালা ভাঙবো? আপা ভুরু কুচকে বলল, এসবের মানে কি? তোকে তেতলার তালা ভাঙতে কে বলেছে? আমি রাগে গজগজ করতে বললাম, আরেকটু হলে মীর মোতালেব খায়ের আত্মা আমাকে গলা টিপে মেরে ফেলতো। আর তুই আসিস তো চাবির কথা নিয়ে? আমার কথা শুনে আপা চোখ বড় বড় করে তাকায় আমার দিকে। তার চোখে মুখে কৌতূহল। বেশ কিছুক্ষণ আমার দিকে এভাবে তাকিয়ে থেকে আপা হেসে দেয়। সে কি হাসি! হাসতে হাসতে চোখ দিয়ে পানি পড়ার জোগাড়। রাগে আমার শরীর জ্বলতে থাকে। কি মেরে বাবা! ওর জন্য এতটা ঝুঁকি নিলাম, আর একটুতে তো মৃত্যু হলো বুঝি। আর ও হাসছে। তুই হাসছিস আপা? যা, তোর সাথে আর কথাই বলবো না আমি। মুখ ফুলিয়ে বসে থাকি আমি। আপা এসে আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখে। মীর মোতালেব খাঁ সম্পর্কে যে মিথগুলো শুনছিস, সেগুলো তোর মাথায় ঢুকেছে যে, এজন্য ভয় পাস তুই, আর কিছু না। আমি অসহিষ্ণু হয়ে বলি, কিন্তু আপা তুই শুনবি তো কি হয়েছে তারপর বল। আপা আমার চোখের সামনে এসে বসে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অবিশ্বাস নিয়ে শুনবে আমার কথা। আমি শুরু থেকে কি কি হয়েছে সব বললাম। হঠাৎ দেখলাম আপার চোখ মুখ কেমন শক্ত হয়ে গেছে। চোখগুলো কেমন লাল হয়ে উঠলো হঠাৎ। আমি কিছুটা ভরকে যাই। আবার হাত ধরে বলি, এই আপা, এই চুপ করে গেলি কেন তুই? আর তোকে এমন দেখাচ্ছে কেন? কি হলো তোর? আপা কঠিন গেলে বলে, তুই ঠিক দেখছিস? শ্বাস লম্বা মিশমিশে কালো ছায়া। আমি জোরে মাথা নেড়ে বললাম, একদম ঠিক দেখছি আপা, নিজের চোখে। হঠাৎ আপা একটা অদ্ভুত কাজ করলো, যা দেখে আমার বুকটা ধক করে উঠলো। মনে হয় হৃদস্পন্দনটা একটা হারিয়ে ফেলবে। আপা চোখ উল্টে ফেললো। এখন আপাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। আমি কেঁপে উঠি, দাদি, ওরা মনে হয় বুঝে ফেলছে চাবিটা বাবার কাছে আছে। ওরা এসে গেছে দাদি, ওরা এসে গেছে। আমি স্তম্ভিত হয়ে তাকিয়েছি আপার দিকে। আপা ঘরে বসে দাদির সাথে কথা বলছে কেন? আর এসব হচ্ছেটা কি? আপা মনে হলো মনোযোগ দিয়ে কিছু শুনছে। হঠাৎ আপা অসহিষ্ণু হয়ে মাথা নেড়ে বলে, কিন্তু দাদি, আমাদের আগে ওরা যদি চাবি পেয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে দাদি। আজ ওরা এসেছিল, কিন্তু সাজকে দেখে ওরা চলে গেছে। সাজ যদি আজ ওখানে না থাকতো, আমি জানি না কি হতো এতক্ষণে। আপা দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল, দাদি, রূপার বাক্সের চাবি কোথায় আছে? আমি তো কিছুই মনে করতে পারছি না, কিচ্ছু না। আমার পুরো শরীর কাঁপছে, মনে হচ্ছে ভীষণ জ্বর আসবে। আমার শরীর আর নিতে পারছে না এত কিছু। হঠাৎ আপা স্বাভাবিক হয়ে গেল, যেন এতক্ষণ কিছু হয়নি। দুই হাতে মুখটা মুছে বলল, তোর আপা আছে তোর কাছে, ভয়ের কিছু নেই। আর এতক্ষণ যা যা দেখছে সব ভুলে যা। কিছুই দেখিস নাই তুই। সময় হলে সব জানতে পারবি। আমি তোতলা তোতলা বললে, আপা আজ তোর পালঙ্কে ঘুমাই, একা থাকতে পারবো না আজ আপা। আপা লাইট অফ করে নিজের পালঙ্কে যে শুয়ে বলে, আমার কাছে ঘুমানোটা ঠিক হবে না সাজ। ওরা আমার ক্ষতি করতে চায়, কারণ আমি অনেক কিছু জেনে গেছি। কিন্তু একটা অজানা কারণে ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোকে সেই শক্তি বাঁচাবে। তাই আমার কাছে থাকলে আমাকে যে ক্ষতি করতে চায়, তারা তোর ক্ষতি করে দিতে পারে। তুই তোর পালঙ্কে ঘুমিয়ে যা, কোনো ভয় নেই, আমি আসি পাশে।
আপার আর কোনো সাড়া শব্দ পাই না। সে রাতে আমার ঘুম হয় না। অনেক প্রশ্ন মাথায় চরকির মতো ঘুরতে থাকে। কারা আপার ক্ষতি করতে চায়? কিই বা জেনে গেছে? প্রচণ্ড মাথা যন্ত্রণা। আমি চুল চেপে ধরি। সে রাতে অনেক জ্বর আসে আমার। পুরো শরীর কাঁপুনি দিয়ে জ্বর। আমার আর কিছু মনে নেই। সকালে যখন আমার জ্ঞান ফিরে আমি দেখি বাড়ির সবাই আমার সামনে দাঁড়িয়েছে। মা আমার হাতটা ধরে কাঁদছে। মেজো চাচি মাথায় পানি দিচ্ছে। বাবা, মেজো চাচা, ছোট চাচা সবাই গম্ভীর মুখে এক কোণে দাঁড়িয়ে আছে। আমি মাথা ঘুরিয়ে আপাকে খুঁজতে থাকি কিন্তু কোথাও দেখতে পাই না। আমার জ্ঞান ফিরতে দেখে মেজো চাচার সাথে সাথে হুমড়ি খেয়ে উঠে আমার সামনে। এই যে শ্বাস, তুই কাল রাতে তোমার বাবা মায়ের ঘরে গিয়েছিলে? আমার বুকটা ধক করে উঠল। মেজো চাচা কীভাবে এই কথাটা জানলো? তবে কি সবাই বুঝে যাবে আমি ওখানে রাতে কেন গিয়েছিলাম? আমরা কখনোই বাড়ির কারোর সাথে উঁচু গলায় কথা বললেন না। কিন্তু মেজো চাচার কথায় মা একটু রেগে যায়। উঠে দাঁড়িয়ে বলে, "কি হচ্ছে মেজো ভাই? আমার মেয়েটা মাত্র জ্ঞান ফিরল। এখনো গায়ে আকাশ পাতাল জ্বর। এখনই কি এই প্রশ্ন ওকে না করলে হয়? আর আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন ও রাতে আমাদের ঘরে গিয়েছিল?" মেজো চাচা আমতা আমতা করে বলল, "সকালে আমি নামাজ পড়তে যাওয়ার সময় এক পাটি জুতো আপনার ঘরের সামনে দেখেছি। আমি চোখ বন্ধ করে মনে করতে থাকি, আমি কি এক পাটি জুতো ফেলে রেখে এসেছি? কি জানি মনে নেই। যে ভয়টা পেয়েছিলাম।" মা এবার একটু চড়া গলায় বলেন, "তো জুতোটা তো অন্য সময় ফেলে আসতে পারো। রাতে নিশ্চয় তার কি নিশ্চয়তা আছে? আর যদি আমার মেয়ে আমার কাছে যায়, ও তাতে আপনার কি সমস্যা? হয়তো রাতে ওর বাবা মাকে দেখতে মন চেয়েছিল।" মেজেসা আরও কিছু বলতে চেয়েছিল মায়ের প্রতি উত্তরে, কিন্তু মায়ের অগ্নিচোখের সামনে মেজেসা একটু মিইয়ে যান। আমার মা বেশ বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এই পরিবারের ৭ জন্মের ভাগ্য আমার মায়ের মতো মেয়েকে পরিবারে বড় বউ হিসেবে পেয়েছেন। আমার নানা যান জজ ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। কিন্তু নানার বাড়ি খানদানি রেওয়াজ এখনও আছে। আমার বাকি ২ চাচির পরিবার মায়ের পরিবারের ধারে কাছে নেই। আবার আমার মা উচ্চশিক্ষিত, বাকি ২ চাচি তেমন শিক্ষিত নয়। এজন্য মাকে বলতে গেলে সবাই একটু সমীহ করে চলে। কেউ মুখে না বললে কিন্তু মাকে একটু একটু করে ভয় পায় সবাই। দুপুরের পর আমি একদম সুস্থ, জ্বর নেই। মাথাটা বেশ হালকা লাগছে। ভীষণ খিদে পেয়েছে কিন্তু শরীরটা খুব দুর্বল। আমি আমার পালঙ্কে শুয়ে আছি একা একা। আমার মা এতক্ষণে আমার কাছে ছিল, এখন নেই। আমার শরীর কোনো শক্তি নেই উঠে যে কিছু খাওয়ার। হঠাৎ দরজা ঠেলে আপা ঘরে ঢুকলো। তার হাতে একটা রুপোলি রঙের থালা। মুখে মিষ্টি একটা হাসি আপার। সকাল থেকে আপার খোঁজ পাইনি। একটাবারও আমাকে দেখতে আসে না আপা। সে কি শোনেনি আমার জ্বর এসেছে? কি এমন জরুরি কাজ ছিল যে সে আসতে পারেনি? আমি গাল ফুলে বসে থাকলাম, কিছু বললাম না। এই নে খা। দেখলাম আপা গরম গরম পরোটা আর আলুর দম করে এনেছে। আমার খুব পছন্দ। পেটে যদিও অনেক খিদে কিন্তু তবু আমি মুখ খুললাম না। আপা একটু হেসে বলল, আপার হাতে খেয়ে নে সাজ। বেশি দিন তো আর আপাকে পাবি না। আপার কথা শুনে বুকটা ধক করে উঠল আমার। কি বলছিস কি আপা? বেশি দিন পাবো না মানে? কোথায় যাবি তুই? ওমা! আমার বিয়ে হবে না? বিয়ের পর বুঝি আমি এখানে থাকবো? আমার মনটা খারাপ হয়ে গেল। আপা থাকবে না? আমি ভাবতেই পারি না। আপাকে জোরে জড়িয়ে ধরে কেঁদে দেই আমি। কালকে অনেক কিছু নিয়ে তোর প্রশ্ন আছে, তাই না? আপার কথায় আপাকে ছেড়ে দিয়ে চোখ বড় বড় করে তাকাই ওর দিকে। আপা আনমনে বসে। আপা, তুই কি চাস? আমাকে কিছু বলতে চাস? আমি চাই না, দাদি চায়। সে চায় তুই সবটা জান। আমি উত্তেজনায় কাঁপছি। সত্যি এতদিন যা জানতাম সব জানানো হবে আমাকে। আপা আস্তে আস্তে উঠে যেয়ে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। এরপর আপা দক্ষিণে জানলার পাশে যেয়ে দাঁড়ায়। জানলায় গিলে মাথা থেকে উদাস গেলে বলতে থাকে, আমাদের দাদির সম্পর্কে কতটা জানিস সাজ? এটা আবার কেমন প্রশ্ন আপা? আমাদের দাদি, তার সম্পর্কে তো সবাই জানি আমরা। আপা হাসে, কিন্তু সেই হাসিতে কেমন বিষাদ মেকানো। কখনো কি দাদির বাপের বাড়ির সম্পর্কে কিছু শুনেছিস তুই? হ্যাঁ, জানি তো। দাদির বাবা মা কেউ বেঁচে নেই। দাদিকে অনেক ছোট থাকতে দাদাজানের বাবা দাদিকে এই বাড়িতে নিয়ে আসেন। পরে তার বড় ছেলে মানে আমার দাদাজানের সাথে তার বিয়ে দেন। কে তোকে এসব জানিয়েছে? দাদি নিজে? না, দাদি না। দাদি কোনোদিন তার বাপের বাড়ি নিয়ে কিছু বলতেই চান না। এগুলো সব শুনেছি বাবা মেজো চাচার কাছ থেকে। আপা জানলার পাশ থেকে হেঁটে এসে আমার সামনে দাঁড়ায়। এরপর স্ল্যান এসে বলে, আর একটা ভুল জানিস তুই। হ্যাঁ, দাদির বাবা মা বেঁচে নেই। কিন্তু তাদের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। তাদেরকে খুন করা হয়েছিল। আমি আঁতকে উঠলাম আপার কথা শুনে। কি বলছিস কি আপা? হ্যাঁ, তাদের খুন করা হয়েছে এই বাড়িতে। এই সাজবাতির সাজবাড়ি। জোড়া খুন হয়েছিল দাদির বাবা এবং মায়ের। আমার ঘাম ছুটতে থাকে। উঠে দাঁড়াতে আমি আপার সামনে। ওর ২ বাহু চেপে ধরে ঝাঁকাতে থাকি আমি। এসব কি উল্টোপাল্টা কথা বলছিস তুই আপা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আপা নিজেকে ছাড়িয়ে জানলার ধারে যেয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমি যা বলছি এটাই সত্যি। কোনো উল্টোপাল্টা কথা বলছি না। আর কে এই নোংরা কাজ করেছে তুই জানিস? আমি কাঁপা কাঁপা বললাম, কে? আপা একটু থেমে থেমে আস্তে করে বলল, দাদাজানের বাবা মীর মোতালেব খাঁ। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি আমি আপার দিকে তাকিয়ে। আমার সামনে পুরো পৃথিবী যেন টলছে। দাদির শ্বশুর কিনা দাদির বাবা মাকে মেরে ফেলছে, তাও আবার এই বাড়িতে। কিন্তু কী কারণে? দাদি বয়স অল্প, ১৩ বছরের একটা কিশোরী তখন।
দাদির বাবার উত্তরে আইলের পাশে 14 কাঠা বিস্তীর্ণ জমি। দাদির কোনো ভাই বোন ছিল না। দাদির বাবা মাকে নিয়ে সুখের সংসার, ভালোই চলছিল তাদের মধ্যবিত্ত পরিবার। হঠাৎ তাদের সেই সুখের সংসার চোখ পড়ল মীর মোতালেব খাঁ। সে প্রথমে দাদির বাবাকে এই বাড়িতে ডেকে আনে আর তাকে জানায় এই জমিটুকু তার খুব মনে ধরছে। দাদির বাবাকে প্রস্তাব দেয় ওই জমিটুকু যেন তার কাছে বেঁচে দেওয়া হয়। আমি মন্ত্রমুগ্ধের মতো আপার কথা শুনেছি, যেন মনে হয় আপা কোনো গল্পের বই থেকে গল্প পড়ে আমাকে শোনাচ্ছে। কিন্তু দাদির বাবা কোনোভাবে রাজি হয়নি, কারণ ওটা ছিল তার পৈতৃক সম্পত্তি। মীর মোতালেব খাঁ অনেক টাকার লোভ দেখায়, কিন্তু দাদির বাবা এক কথা, সে ওই জমি কোনোভাবে বেচবে না। মীর মোতালেব খাঁ মনে মনে ভীষণ রেগে যান। জিদ চেপে যায় তার, কিন্তু উপরে তা প্রকাশ করে না। তিনি হেসে দাদির বাবাকে বিদায় জানান। দাদির বাবা নিশ্চিত মনে বাড়ি চলে যান। কিন্তু সেদিন রাতে সেই ছোট্ট সাজানো পরিবারের উপর নেমে আসে কালবৈশাখী ঝড়। সেই ঝড় ওলটপালট গিয়ে ছোট্ট সুখের সংসারের উপর এক নিমেষে। আমি নিঃশ্বাস আটকে বসে আপার কথা শুনছিলাম। এরপর কি হলো আপা? কি হলো দাদির বাবা মায়ের সাথে? কিভাবে খুন হলো তারা? আপা কিছু বলতে যাবে, তার আগে দরজার বাইরে মায়ের গলা শুনতে পাই, সাজ দরজা দিয়েছ কেন ভিতর থেকে? আপা উত্তর দেয়, মা আমি সাজ। তোমরা দরজা দিয়েছো কেন? কি এমন কথা বলছো দুইজন যে দরজাকে কথা বলতে হবে? আমি অসহায় মুখে আপার দিকে তাকাই। এখন যদি সবটা না শুনতে পারি, আমার নিঃশ্বাস আটকে যাবে। আপা আমার দৃষ্টিকে অগ্রাহ্য করে দরজা খুলে দেয়। মা আমার জন্য খাবার নিয়ে এসেছে। কি কথা হচ্ছিল সাজ? আপা মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু না। এই বলে গটগট করে হেঁটে চলে যায়। মা অবাক হয়ে আপার চলে যাওয়া দেখে। আমার বাবা চাচারা সবসময় নিজেদের যে জমিদার বংশ এটাই প্রমাণ করতে চায়। জমিতে থাকুক আর না থাকুক, সন্ধ্যার পর থেকে পুরো বাড়ি আলো ঝলমল করছে, যেন অনেক দূর থেকে দেখা যায়। তেতলা বাদে বাকি সব জায়গাতে আলো। কিন্তু আজ আমাদের গ্রাম জুড়ে লোডশেডিং। কি একটা সমস্যা নাকি হচ্ছে গোঁজ থেকে কোথাও কোনো আলো নেই। অমাবস্যা তিথি চলার কারণে বাইরেটা অন্ধকার। আবার বিকেলের পর থেকে শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। সেই বৃষ্টি আবার সন্ধ্যার পর থেকে বাড়লো। কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি নামলো বেশ অনেকক্ষণ ধরে। আমরা সবাই একসাথে রাতের খাবার খেলাম হেরিকেন জ্বালিয়ে। মেজোসা বারবার কেমন অদ্ভুত দৃষ্টি থেকে আমার দিকে তাকাচ্ছে বারবার খাওয়ার সময়। এই দৃষ্টি কিছু একটা সন্দেহ। আমি দেখেও না দেখার পান করে বসে থাকলাম। খাবার টেবিলে আপাকে না দেখে মা ভুরু কুচকে তাকায়। আমার দিকে তাকিয়ে বলে, সাজ কোথায়? ও আসেনি কেন? আমাদের বাড়িতে রাতের খাবার সবার একসাথে খাওয়ার নিয়ম, দাদি ছাড়া। দাদি দোতলা থেকে নিচতলায় নামতে পারে না। তার খাবার মা চাচিরা তার ঘরে দিয়ে আসে। মা আপা নাকি আজ দাদির সাথে খাবে। অন্ধকারে দাদি একা একা বসে খাবে, তাই আপা বলল আপার খাবারটা যেন দাদির সাথে ওর ঘরে পাঠানো হয়। মা চোখ মুখ শক্ত করে ফেলে, কিন্তু বাবা চাচাদের সামনে খুব একটা প্রকাশ করতে পারলেন না। আমার বাবা চাচা তাদের মাকে ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে। আমার তো অনেক অস্থিরতায় খাওয়াই হচ্ছিল না। দাদি বাবা মার সাথে কি হয়েছিল? মীর মোতালেব খাঁ কেনই বা তাদের এই বাড়িতে মেরে ফেলেছিল? এই অসম্পূর্ণ কাহিনী আমাকে এক বিন্দু স্বস্তি দিচ্ছে না। অল্প খেয়ে আমি উঠে দাঁড়ালাম। মা আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার? কোথায় যাচ্ছ খাওয়া শেষ না করে? মা আমার আর খেতে ইচ্ছে করছে না, শরীর দুর্বল লাগছে, আমি ঘুমাবো। ঠিক আছে, আর খেতে হবে না। তবে তুমি আজ একা ঘুমাবে না, আমি তোমার সাথে ঘুমাবো। এখানে বসো, একা যেতে হবে না অন্ধকারে। আমার খাওয়া হোক তারপর যাব। আমি চমকে উঠলাম মায়ের কথা শুনে। মা আজ রাতে আমার সাথে ঘুমালে আমি আপার কাছ থেকে কিছুই শুনতে পারবো না, আর সবটা না শোনা পর্যন্ত আমার ঘুমও হবে না। আমি হঠাৎ হালকা চিৎকার, না না। মা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকায়। না মানে? না মানে বলছিলাম, তুমি কেন আমার সাথে ঘুমাবে? বাবা একা ঘুমাবে নাকি? বাবা খাচ্ছিল, খেতে খেতে আমার দিকে তাকিয়ে বললো, আমার কোনো সমস্যা নেই সাজমা, আজ তোমার মা তোমার সাথে থাকুক। গতকাল নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো, নাহলে জ্বর এসে জ্ঞান হারালে কেন? কিছুদিন তোমার মা তোমার সাথে ঘুমাক। আমি আঁতকে উঠলাম। বাবা আমি ভয় পাইনি, আমি তো বড় হয়ে গেছি। তাছাড়া আপাতত থাকেই আমার পাশের খাটে, আমার সমস্যা নাই। মা কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। আমি একটা তেলে তেলে হাসি দিয়ে বললাম, মা বাবা তো প্রায় রাতে অসুস্থ হয়, শ্বাসকষ্ট শুরু হয়, তুমি আশেপাশে না থাকলে। আর তাছাড়া আমি তো এখন সুস্থ অনেকটা, জ্বর নেই। তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না। মেজো চাচা খাবার খেতে খেতে মাকে বললো, বড় ভাবি মেয়েকে কেন আপনাকে পাশে রাখতে চায় না রাতে, যাতে রাতে ঘর থেকে বেরিয়ে যেতে পারে। আমি একরাশ বিরক্তি নিয়ে তার দিকে তাকালাম। সবসময় এই লোকটার কিছু না কিছু বলতে হবে হচ্ছে কথা আমার বাবা মায়ের মাঝে। ওনার কথা বলার কি দরকার ছিল? মাঝে মাঝে যৌথ পরিবার অসহ্য লাগে। মা কঠিন দৃষ্টি তার দিকে তাকিয়ে বলল, আমার মেয়েকে এত চিন্তা আপনাকে করতে হবে না মেজো ভাই, তার জন্য ওর বাবা মা আমি আছি। আপনি আপনার মতো খেয়ে উঠুন। বাবা অসুস্থতে একবার মায়ের দিকে আরেকবার চাচার দিকে তাকান। মেজো স্যার আগে গজগজ করতে করতে উঠে যান খাওয়া ছেড়ে। নিজের পালঙ্কে আতশোয়া হয়ে একটা গল্পের বই পড়ছে আপা। তার চোখে ভারী প্রেমের চশমা, লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মুখের চারদিকে। বাইরে এখনও বৃষ্টি, তবে এখন কিছু কমের দিকে।
মাঝরাতে ব্যাঙ ডাকা আর এক নাগাড়ে ঝিঝি পোকার ডাকা। বাতাসে খুব সুন্দর একটা সেদমেটির গন্ধ। হ্যারিকেনের টিমটিমেলা আপা বই পড়ছে, সব মিলে কেমন একটা সম্মোহন করা পরিবেশ। আমি এক দৃষ্টি থেকে আপার দিকে তাকিয়ে থাকি। আজ রাতে সবটা শুনতে হবে আমাকে, না হয় আমার ঘুম হবে না। মাকে অনেক কষ্টে রাজি করেছি আমার সাথে না থাকতে। যদি মা কেমন সন্দেহের চোখে তাকিয়েছিল, তবুও অগ্রাহ্য করছি। বইয়ের পাতা উল্টিয়ে আপার দিকে না তাকিয়ে আপা বলল, ঘুমিয়ে পড় সাজ, তোর শরীর ভালো না। আপা, তোর বই পড়তে আর কতক্ষণ লাগবে? কেন বলতো? সকালে যেই কথাটা শুরু করছিস, ওটা তো শেষ করিস নি, ওটা শুনবো আমি এখন। আপা এতক্ষণ পর আমার দিকে তাকালো। ওর দৃষ্টি শীতল। কোন কথা? ভারী অবাক লাগে আমার মাঝে মাঝে আপার কথায়। এটা তো কোনো সাধারণ কথা নয় যে আপার মনে থাকবে না। হা আপা, মনে নেই তোর দাদির বাবা মায়ের কথা? মীর মোতালেব খাঁ নাকি ওনাদের? আমি কথা শেষ করতে পারলাম না, তার আগেই আমার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবার বইতে মনোযোগ দেয়। আমি খুব ভালো করে বুঝতে পারি আপা আজ কথাটা শেষ করবে না। আখা আপা খুব জেদি ধরনের মেয়ে। সে যদি বলে এটা করবে না, কেউ তাকে করাতেও পারবে না। আমি মন খারাপ করে মাথা মুড়িয়ে দিলাম। সারাটা দিন অস্থির ছিলাম কাহিনীটা শোনার জন্য। আপাকে যে কি করে তার মাঝে মাঝে আমি ঠিক করলাম আগামীকাল সকালে দাদির কাছে সবটা শুনবো, আমি যেভাবেই হোক। কিন্তু দাদি কি বলতে চাইবে? সে রাতে দাদি, মা আর দাদিকে তাদের বাড়ি থেকে লোক তুলে এনেন মীর মোতালেব খাঁ। ঘুটঘুটে অন্ধকার যখন গ্রামের সবাই গভীর ঘুমে, আমি লাফ দিয়ে উঠে বসলাম। আপা তাহলে ঘটনাটা আমাকে বলবে? চোখ বড় বড় করে আপার দিকে তাকালাম। আপার দৃষ্টি শান্ত, সে এখনো বাইরের দিকে তাকানো। দুজনে একসাথে তুলে আনা হলো। তারপর দাদির বাবাকে তার নিজের বাড়িতে বেঁধে রাখা হলো। সে একা একজন পুরুষ। মীর মোতালেব খাঁ ছাপোষার গুন্ডাগুলির সাথে পারবে? তার হাত পা মুখ বেঁধে ফেলা হলো। সে শুধু অশ্রু জলে চোখে চেয়ে দেখলো তার স্ত্রী মেয়েকে টানতে টানতে পাশগুন্ডগুলি নিয়ে যাচ্ছে জমিদার বাড়ি। এটুকু বলে আপা থামলো। বৃষ্টি বেগ বাড়ছে, ঝমঝম শব্দ হচ্ছে বৃষ্টির। আমাদের ঘরটার বাড়ির পুকুর পাড়ের পাশে। পুকুরের পানি বৃষ্টির ধারা পড়া অন্যরকম একটা শব্দ। চারিদিকে শুনশান নীরবতার মাঝে শুধু এক নাগাড়ে বৃষ্টি পড়ার আওয়াজ। এদিকে আপার বলা হাড়হিম করা সত্য কাহিনী সব মিলে পরিবেশটাকে ভারী করে দিয়েছে। হঠাৎ আপা বইটা পাশে ফেলে দিয়ে হারিকেন বন্ধ করে দেয়। ঘর অনেকটা অন্ধকার। আপা খাট থেকে নেমে জানলার পাশে দাঁড়ায়। এতক্ষণে অন্ধকার অনেকটা চোখে সরে গেছে। আবছা আলোয় আপাকে দেখলাম। সে জানলায় গিয়ে মাথা ঠেকিয়েছিলেন। দাদির মা ছিলেন ভুবন ভোলা সুন্দরী, আগুন সুন্দরী যাকে বলি। গ্রামের মানুষ যারা তাকে একবার দেখেছে তারাই অবাক হয়েছে তার সেই সৌন্দর্য দেখে। দাদিও পেয়েছিল তার মায়ের সুন্দর। এমন দুই সুন্দরীকে দেখে মীর মোতালেব খাঁর মাথা খারাপ হয়ে যায়। কিন্তু দাদির বয়স অনেক কম থাকায় সে তার বড় ছেলে মানে আমার দাদাকে ডেকে পাঠান। দাদা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছুটিতে বাড়ি এসেছেন। দাদিকে মীর মোতালেব খাঁ দাদার ঘরে পাঠান আর দাদির মাকে নিজের ঘরে রাখেন। দাদির মা চিৎকার করে বলেছেন, আমার সাথে যা করবেন করুন, আমার মেয়েটাকে, ছোট ওকে ছেড়ে দেন, ও মরে যাবে। দাদিও তার মাকে ছেড়ে এক পাও নড়তে চাইছিল না, কিন্তু মীর মোতালেব খাঁ কোনো কথা শোনেনি। বরং পৈশাসিক একটা হাসি দিয়ে বলেন, তোর সাথে তো তোর স্বামীর হিসাব মেটাবো। মীর মোতালেব খাঁয়ের দরজায় তখন আর পোষা আরও এক গুন্ডা এসে দাঁড়ায়। আগুন সুন্দরী দেখে তাদের লোভ জন্মে। দাদিকে দাদা তার ঘরে নিয়ে আসেন। দাদা এসব পছন্দ করতেন না তখন, পরে অবশ্য নিজেই খারাপ পথে চলে গেছেন। সে গল্প অন্য একদিন বলবো না হয়। কিন্তু দাদার বাবার প্রতি তখন আকাশচুম্বনী। তখন তাকে কিছু বলার মতো বা প্রতিবাদ করার মতো সাহস দাদার ছিল না। দাদি দাদার ঘরে এসে হাউমাউ করে কাঁদতে থাকেন। সে বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে। দাদা বুঝে উঠতে পারে না কী করবে, কারণ তিনি খুব ভালো করে তার বাবার স্বভাব জানতেন। ছোটবেলা থেকে দেখে আসছেন। দাদা দাদিকে ঘরে রেখে বারান্দায় চলে যান। হঠাৎ একটা বিকট আত্মচিৎকারে বাড়িটা কেঁপে ওঠে। দাদা এক ছুটে ঘরে দেখেন। দেখেন দাদি ভয়ে থরথর করে কাঁপছে। তার শরীর নীলবর্ণ ধারণ করেছে ভয়ে, কারণ চিৎকার ছিল তার মায়ের। দাদা দাদিকে বলেন, তুমি এখানেই থাকো, ওখান থেকে এক পাও নড়বে না, দরজা আটকে দাও। আমি বাদে কেউ ডাকলে দরজা খুলবে না, মনে থাকবে। দাদি তখন দাদাকে অনেকটা বিশ্বাস করা শুরু করেছিল। অবশ্য বিশ্বাস না করলে উপায় নেই। এই বিশাল বাড়িতে কে বাঁচাবে তাকে? দাদি আস্তে আস্তে মাথা নাড়ায়। দাদিকে ওই অবস্থায় রেখে দাদা বেরিয়ে যান। সেই ঘরে দাদির মাকে আটকানো হয়েছিল। সেই ঘরে দরজার সামনে এসে দাঁড়ান। দুমদুম করে দরজায় শব্দ করতে থাকেন। ভেতর থেকে কারো কোনো আওয়াজ পায় না। দাদির মায়ের চিৎকারে বাড়ির সবাই শুনতে পারে। বাড়ির দারোয়ানগুলো পারে, কিন্তু কারো সাহস নেই তেতলায় এসে সব দেখার। বেশ কিছুক্ষণ পর ঘরের দরজা খোলা। দাদা হুড়মুড় করে ঘরে ঢোকেন। ঘরের ভেতরে অন্ধকারে হঠাৎ পায়ের কাছে পিচ্ছল তরলে স্পর্শ পেয়ে থমকে যান দাদা। সাথে সাথে টর্চ জ্বালিয়ে দেখেন কালচে লাল। হঠাৎ দাদার আচমকা একটা লাঠির আঘাত পড়ে। দাদা পিছনে ঘুরে দেখতে চায় কে এই কাজ করছেন। তিনি জ্ঞান হারাতে থাকেন তীব্র যন্ত্রণায়। ঠিক পিছন ফিরে ঠিক দেখতে পান কার কাজ। যদিও ঘর অন্ধকার, তবুও নিজের বাবার ছায়াকে দেখে চিনে ফেলেছেন তিনি। ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
অনেকক্ষণ যাবৎ কারো কোনো সাড়া শব্দ না পেয়ে দাদি মন স্থির করেন তিনি বাইরে আসবেন। মায়ের চিৎকার শোনার পর কোনো সন্তান স্থির থাকতে পারে না। যদিও দাদা দাদিকে বলে গেছিলেন এই ঘরে বাইরে না যেতে, তিনি বাদে কেউ আসলে দরজা না খুলতে, কিন্তু দাদির মন আর মানে না। ছটপট করতে করতে দাদির মায়ের কাছে যাওয়ার জন্য। দাদি এ বাড়িতে কিছুই চেনে না তখন। দরজা আস্তে আস্তে খুলে পা টিপে টিপে হাঁটতে থাকেন সেদিকে। হালকা আলো আধারিতে ওই একরত্তি মেয়েটা বুকে হাতুড়ি পেটা হতে থাকে। অনেকক্ষণ ধরে কাউকে কোথাও দেখতে না পেয়ে দাদি ঠিক করেন তিনি আবার দাদার ঘরে ফিরে যাবেন। কারণ তখন ভোর হতে বেশি সময় বাকি নেই। ভোরবেলা নিশ্চয় আলোকিত হয়ে যাবে এই বাড়ি। তিনি ফিরে আসছিলেন হঠাৎ কয়েকজন চাপা গলা শুনে দাদি ভয়ে কাটকাট। আওয়াজ আসছে পাশের একটা ঘর থেকে। দাদি আস্তে আস্তে হেঁটে দরজার পাশে যেয়ে দাঁড়ান। ভেতরে কথা শোনার জন্য চেষ্টা করেন। কেউ চাপা গলায় কাউকে খুব বকাঝকা করছে। গলা শুনে দাদা বুঝতে পারেন এটা সেই মীর মোতালেব খাঁ। এখন আমি এই লাশ কি করব? এই বাড়িতে রক্তের দাগ হয়ে গেল। তোমাদের বারবার আমি সাবধান করেছিলাম। আমাদের কাজ শুধু ভয় দেখানো। আর তোরা কি করলি? এখন পুরো গ্রাম যদি আমার বিপক্ষে চলে যায়, বিদ্রোহ ঘোষণা করে, যদি সবাই মিলিত হয়ে এই বাড়িতে আগুন দেয়, কেউ বাঁচাতে পারবে? আমরা মীর সাহেব আমাদের ক্ষমা করবেন। এত সুন্দরী সহ্য করতে পারিনি। এত অল্পে মরে যাবে বুঝতে পারিনি। ক্ষমা করে দিন আমাদের। একদম চুপ। এখন আমি কি মৃতদেহ কি করব? আপনি কোনো চিন্তা করবেন না মীর সাহেব। আমরা আছি। আমরা কোথাও মাটি চাপা দিয়ে বা পানিতে ফেলে দেবো। বোকার মতো কথা বলবি না। এমনিতে অনেকে বিপদে ফেলছিস। এখন যদি আমরা একে গুম করে দেই, এর স্বামী বাড়িতে আছে। সে তো সবাইকে বলে দিবে আমরা কি করছি। এতদিন তো শুধু মেয়েদের তুলে এনেই নিজেদের কাজ মিটিয়ে আবার সকালে বাড়ি ফেলে এসেছি। গ্রামের লোকে ভয়ে কিছু বলেনি। কিন্তু এখন তো আমরা ফেরত দিতেও পারবো না। এখন তো গ্রামের লোক রেগে যাবে। আমাকে ভাবতে দে তোরা। দাদি নিঃশ্বাস বন্ধ করে সব শুনছিলেন। তিনি বিশ্বাস করতে চাচ্ছেন না এখানে তার মাকে নিয়ে কথা বলা হচ্ছে। তার কান গরম হচ্ছে, হাত পা কাঁপতে থাকে থরথর করে। হঠাৎ আবার মীর মোতালেব খাঁয়ের গলা শুনতে পায়। একটা বুদ্ধি পেয়েছি। কাজটা ঝুঁকিপূর্ণ। আবার সময় কম। যা করার ভোরের আলো ফোটার আগেই করতে হবে। বাকিরা একসাথে বলে, কি কাজ মীর সাহেব? একবার হুকুম করুন। ওর স্বামীকে তুলে নিয়ে আয় তোরা। দাদির এবার পরিষ্কার বুঝতে পারে। মুখ চেপে বোবা কান্নায় ভেঙে পড়েন মেঝেতে। তার মা আর নেই। এই নরপিশাচগুলো তার মাকে মেরে ফেলেছে। এখন তার বাবাকে আনতে যাচ্ছে। কি করবে তার বাবার সাথে? দাদি শক্ত করে নিজের মুখটা চেপে ধরতে যাতে কোনো শব্দ বের না হয়। অতটুকু বয়সে দাদি বুঝতে পেরেছিলেন এখন সে মুখ খুলে তার প্রাণ সংশয় আছে। দাদির সামনে দিয়ে ৮-১০টা গুন্ডা বেরিয়ে যায় ঘর থেকে। দাদি কাঠের মতো বসে থাকে নিঃশ্বাস আটকে। অন্ধকার থাকা কেউ তাকে দেখেনি। দাদি আকুল হয়ে দাদাকে খুঁজতে থাকে। কিন্তু দাদা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, এটা তো দাদি জানতেন না। প্রায় ০.৫ ঘন্টা পর দাদার বাবা কে এনে হাজির করেন। টানতে টানতে তাকে আনা হয়। দাদি আর সহ্য করতে পারেন না। বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়েন তার উপর। উপস্থিত হওয়া হতভম্ব, এই মেয়ে এতক্ষণ কোথায় ছিল? দাদির বাবা দাদিকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি চলে এসেছি মা। আমি তোমাদের এখান থেকে নিয়ে যাবো। কিচ্ছু হয়নি মা, আমি এসেছি তো। দাদি অসম্ভব ফোপাচ্ছিল তার বাবাকে জড়িয়ে থেকে। কেন কথা বলতে পারছিল না সে। মীর মোতালেব খাঁ চোখের ইশারায় তার বাবার কাছ থেকে তাকে সরিয়ে নেওয়ার আদেশ দেয়। তখনই দাদির গায়ে হাত দিতে যাবে, তখনই দাদির বাবা চিৎকার করে বলেন, আমার মেয়ের গায়ে কেউ হাত দিবে না, কেউ না। আমার স্ত্রী কোথায়? জবাবে মীর মোতালেব খাঁ, আমার স্ত্রী কোথায়? বাবা, ওরা মাকে মেরে ফেলেছে। দাদির কথায় সারা ঘরে পিনপতন নীরবতা। দাদি তখনই এক নাগাড়ে ফুঁপিয়ে যাচ্ছে। দাদির বাবা বিস্ফোরিত চোখে মেয়ের দিকে তাকালেন। কি বললি তুই মা? দাদি কোনো কথা বলতে পারল না। ফোঁপাতে ফোঁপা মাথা নেড়ে হ্যাঁ জানায়। দাদির বাবা চিৎকার করে, মীর মোতালেব খাঁ, তোকে আজ শেষ করে দিব আমি। এই বলে দাদিকে ছেড়ে দাদির বাবা ছুটে যান মীর মোতালেব খাঁর দিকে। কিন্তু তিনি একা ছিলেন, আর ওরা ১০-১৫ জন। তাকে মীর মোতালেব খাঁ অব্দি পৌঁছানোর আগে ধরে ফেলেন। মীর মোতালেব খাঁ তখন বন্দুকে বের করে দাদির সামনে তার বাবাকে। আবার ২ হাত মুখে ঢেকে ফুঁপিয়ে ওঠে, আর বলতে পারে না কিছু। আমি স্তম্ভিত হয়ে শুনছিলাম এতক্ষণ। নড়াচড়া করতেও ভুলে গেছি। দাদির জন্য কষ্টে আমার কলিজা ছিঁড়ে যেতে থাকে। আমি ছুটে যেয়ে আপাকে পেছন থেকে জড়িয়ে ধরি। ২ বোন শব্দ করে কাঁদতে থাকে। আপা, দাদির এত কষ্ট কোনোদিন জানতে পারলাম না। সারা জীবন হাসি খুশি থাকা দাদির এত কষ্ট। কিন্তু যেই মানুষটা তার বাবা মাকে এভাবে হত্যা করলো, সেই বাড়ি সে বউ হয়ে গেল। আপা চোখ মুখ মুছে শক্ত হয়ে দাঁড়িয়ে আবার বলতে থাকো, দাদা মানসিক বিকারগ্রস্ত হয়ে যান ওই ঘটনার পর। সবাই মীর মোতালেব খাঁকে বলে দাদিকে মেরে ফেলতে। কারণ দাদি তখন অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সে বলতে থাকে, মীর আমার বাপকে মেরেছে, আমারে এতিম করছে। কেউ কেউ বলে দাদিকে বাড়ি থেকে বের করে দিলে, কেউ বলে দাদিকে মেরে ফেলতে। কিন্তু সম্ভবত মীর মোতালেব খাঁর মায়া হয় দাদির জন্য, নাকি আরও কোনো কারণে হোক, সে এই দুইটাই কোনোটাতে রাজি হয়নি। সে এমন একটা পরিস্থিতি তৈরি করে যে পরদিন গ্রামবাসীকে জানায় দাদির বাবা মা এই ছোট্ট মেয়েকে জমিদার বাড়ির সামনে ফেলে রেখে জমিদার বাড়ির অনেক কিছু চুরি করে নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেছে। আর সে কিনা তার বড় ছেলের সাথে সেই মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু ততক্ষণে দাদির বাবা মায়ের লাশ এই বাড়িতে পোঁতা হয়ে গেছে। কারণ তখন
প্রায় ভোর। মুসল্লি ইতিমধ্যে নামাজের জন্য বেরিয়ে গেছে। এই অবস্থায় বাইরে নেওয়া সম্ভব ছিল না, তাই বাড়িতেই। আমার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। ইচ্ছে করছে ছুটে যেয়ে দাদিকে জড়িয়ে ধরি। দাদির জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার। দাদার বাবার উপর রেগে যেয়ে খারাপ পথে পা বাড়াতে থাকেন। প্রথমে বিশ্ববিদ্যালয়ে পড়া ছাড়েন, পরে আস্তে আস্তে সব। আর দাদিকে সবার সামনে বানানো হয় পাগল। মীর মোতালেব খাঁ এতটাই উদার যে একটা পাগল মেয়েকে নিজের বড় ছেলের বউ করে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। চারদিকে মীর মোতালেব খাঁয়ের জয়ধ্বনি ছড়িয়ে পড়ে। সেই 10 কাঠা জমিও সে দখল করে নেয়। এই বলে আপা থামেন। জোরে জোরে নিঃশ্বাস নেয়। আমি অসাড় হয়ে গেছি আপার কথায়। পালঙ্কের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি এক দৃষ্টে শূন্যের দিকে তাকিয়ে। এসব কিছুই কি তেতালায় হয়েছে? হুম। আপা ছোট্ট করে উত্তর দেয়। কিন্তু মীর বংশের কারো ওখানে যাওয়া নিষেধ কেন? এগুলো আস্তে আস্তে পরে জানবি। শুধু একটা কথা শুনে রাখ, দাদির বাবা মাকে এখানে এই বাড়িতে আছেন। আমি আপার কথা শুনে চমকে উঠি। আপার গলাটা কেমন অচেনা লাগছে। মনে হচ্ছে অন্য কেউ বুঝি শেষের কথা বলল। আমি ভয়ে ভয়ে আপাকে বলি, আপা, এই আপা, কী বলছিস তুই? আপা কোনো উত্তর দেয় না। আবছা আলোতে আপাকে আমি দেখতে পাই না। বুকটা ধক করে ওঠে আমার। আপা কোথায় গেলি? আমার ভীষণ ভয় করছে। আমি আছি, ভয় পাস না। আবার সেই অচেনা গলা। আমার গলা শুকিয়ে আসে ভয়ে। আপা তোর গলায় এমন শোনাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? কেমন যেন অচেনা। তুই আয়, সামনে আয়। ঘুমিয়ে পড় সাজ, ভয় পাবি না। দাদিকে যদি ভালোবাসিস থাকিস একদম ভয় পাবি না। তোর বাকি সব প্রশ্নের উত্তর রয়েছে তেতলায়। তেতলা চাবি জোগাড় কর, যে কোনো মূল্যে আমি সব জানতে পারবো। কিন্তু তুই যে বললি দাদির বাবা মানে কি এখনও এই বাড়িতে আছে? কিন্তু তারা তো বহুত আগে মারা গেছে। এই বাড়িতে কিভাবে থাকবেন? সব প্রশ্নের উত্তর শুধুমাত্র তেতলায়। আমার মনে হচ্ছে আমি আবারও জ্ঞান হারাতে চলছি। সাজবাতির সাজবাড়ি, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।